বাংলাদেশের খবরে নজর রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, কিন্তু তার আগে অশান্তি যেন থামছেই না। আবার একবার সাংবাদিক টার্গেট। অশান্ত বাংলাদেশে দেখুন কিভাবে মারা হচ্ছে নেতা কর্মী সাংবাদিকদের। ঢাকা পুলিশ মারধর করছে ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চ, সেখানে পুলিশ হামলা চালায়। জনতা ছত্রভঙ্গ করতে ঢাকা পুলিশ লাঠি কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পুলিশের মারে অন্তত 6 জন সাংবাদিক জখম। বাস থেকে যাত্রীদের নামিয়েও মারধর করা হয়েছে বলে অভিযোগ। আপনি মারলেন কেন ভাই? আপনি এটা মারলেন কেন? আপনি মারলেন কেন ভাই? আপনি এটা মারলেন কেন? এদিকে বাদুড়িয়ায় বিএলও অফিসে ধুন্ধুমার কাণ্ড। নির্বাচনের কাজ যারা করছিলেন তাদের বেধড়ক মারধর করা হলো। কেন না যারা জীবিত তাদেরও নাকি মৃত দেখানো হয়েছে। ভাবুন, দেখুন দেখুন অবস্থা দেখুন। অনুপম আছে আমার সঙ্গে এখন। অনুপম, কিভাবে জানা গেল যে তাদের মৃত বলে দেখানো হয়েছে জীবিত, অথচ তাদের মৃত বলে দেখানো হয়েছে? দেখো অতনু, এই যে জীবিত তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, 7 নম্বর ফর্ম জমা দিয়ে এখানে বাদুড়িয়ার যে 45 নম্বর বুথ, 45 নম্বর বুথে 45 জনকে 7 নম্বর ফর্ম দিয়ে অভিযোগ করা হয়েছে। এবং তারপরেই এসআইআর এর যে হিয়ারিং এর যে নোটিশ, সেই নোটিশ যায় এই 45 জনের বাড়িতে। এই 45 জনের মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে এবং 12 জনকে দেখানো হয়েছে তাদের দু জায়গায় তাদের ভোটার, এবং এই কারণে তাদের যাতে ভোটার লিস্টে থেকে তাদের নাম না ওঠে এমনটাই দেখানো হয়েছে। এবং এই যে এসআইআর এর যে নোটিশ যাওয়ার পরে এই 45 জন তারা ইলেকশন কমিশনের দপ্তরে যান, অর্থাৎ বাদুড়িয়া যে বিডিও অফিস সেখানে যান, গিয়ে তারা তাদেরকে জীবিত সেই জীবিত তাদের প্রমাণ সব দাখিল করেন। এবং তারপরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং বাদুড়িয়া বিডিও অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরে বাদুড়িয়া বিডিও অফিসের ভেতরে গিয়ে ইলেকশন দপ্তরের যে আধিকারিক তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এক কথায় বলা যেতে পারে যে ইলেকশন দপ্তরের ভেতরে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এবং ইলেকশন দপ্তরের যে আধিকারিক তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং রীতিমতো উত্তেজনা তৈরি হয় দপ্তরের মধ্যেই। এবং তারপরে তারা বাইরে বেরিয়ে এসে তারা যেটা অভিযোগ দায়ের করে, যেটা করে যে বিজেপি সরাসরি ভাবে ইলেকশন দপ্তরকে, ইলেকশন কমিশনকে দিয়ে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। এই যে 7 নম্বর ফর্মটাকে সামনে রেখে 7 নম্বর ফর্ম দিয়ে জীবিত মানুষকে মৃত বানানোর চেষ্টা করছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই পরিকল্পনা করছে সাধারণ মানুষ, হ্যারাসমেন্ট হচ্ছে। এর থেকে বিরত হোক বা এতে ইলেকশন কমিশন এর থেকে বিরত থাকুক, নাহলে আরো সাধারণ মানুষ যারা আছে তারা খুবই রীতিমতো চাপের মধ্যে পড়বে বা তারা অশান্তির মধ্যে পড়বে। তাদের কাজ ভিডিওর বক্তব্য শুনবো, তবে তার আগে যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য শুনবো। 45 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে দীপক মন্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কি দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। আমি চাই শাস্তি। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। কিন্তু এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন?
নিশ্চয়ই জানাবো। এই ফর্ম 7 জমা করেছেন, তিনি যদি প্রমাণ না করতে পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই যা যা আইন কানুন মেনে করা যায় আমরা নিশ্চয়ই দেখবো। অনুপ্রবেশকারী আছে বলতাম, যাদেরকে ভোটের মেশিনারি হিসেবে তৃণমূল কাজে লাগায়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন ইচ্ছাকৃতভাবে কিছু ভুলভাল দেখিয়ে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে, বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। ফলে এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। ওদিকে দিগঙ্গার বিডিও অফিসে এক মহিলা কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, নাম বাদ যেতে পারে এই আশঙ্কায়। বাবার নাম সুদেশ মুখার্জি, মায়ের নাম। আমরাও তো মানুষ নাকি, খাওয়া না দাওয়া না কিছু না, কোথায় 10টার সময় এসছি। কথা বলেছেন এই আরো সাহেবের সঙ্গে? হ্যাঁ বলেছি। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, উনি কাঁদছেন কেন? ওনার কেন মনে হচ্ছে যে তার নাম বাদ যেতে পারে? একাধিকবার নির্বাচন কমিশন হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে, একবার নয়, একবার দুবার, 3বার নোটিশ পাঠিয়েছে। আজকে 4th-বারের জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু আজকে তিনি বিডিও অফিসে এসে জানতে পারেন যে তার নাম কোন রকম ভাবে ভোটার লিস্টে উঠবে না। কেন উঠবে না? যেহেতু একেবারে 2002 সালে তার মায়ের সঙ্গে অর্থাৎ ম্যাপিং এর সমস্যা হচ্ছে, ফলে সেই জন্য নাম উঠবে না। এটা একদম স্পষ্ট ভাষায় মহিলাকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু মহিলার যেটা বক্তব্য যে তার স্বামীর নাম রয়েছে 2002 সালে, এবং তিনি এবারেও হিয়ারিং এর সেন্টারে এসেছিল, শুনানি হয়েছে, তার 2 ছেলে, তাদেরও হিয়ারিং হয়েছে। তাহলে তাদের যদি নাম থাকে, তাদের নাম যদি কোনো বাদ সমস্যা না হয়, তাহলে এই পার্বতী চক্রবর্তী তার কেন নাম বাদ যাবে? এবং এ নিয়ে একাধিক অর্থাৎ যে সমস্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা ছিলেন তাদের কাছে জানতে চায়, কিন্তু সেখানে স্পষ্ট করে দেওয়া হয় যে শুধুমাত্র তার মায়ের সঙ্গে ম্যাপিং হচ্ছে না, এই জন্যই তাকে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয় যে আপনার নাম বাদ যাবে, ফলে আপনি পরবর্তী ভোটার হতে পারবেন না। এমনটাও জানা। এই কথা শোনার পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাহলে কি এই দেশ থেকে তাকে বিতরণ করতে পারে নির্বাচন কমিশন? তার কারণ এই ধরনের বিভিন্ন রকম ভাবে একটা গুজব যে রয়েছে, এবং তার পরিবার যেহেতু এখানকার বাসিন্দা, তাদের নাম থাকলেও তার নাম কেন বাদ গেল, কিভাবে চক্রান্ত করে বাদ দেওয়া হলো, এই একাধিক এই অভিযোগ তুলে কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন। এবং শুধুমাত্র তার যে যাতে নাম বাদ না যায় সেই জন্য তিনি 1বার, 2বার, 3বার, 4বার হিয়ারিং এ ডাকা হয়েছে, কিন্তু তারপরেও সেই নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা এবং তাকে জানানো কি হচ্ছে। বলছেন একবার শুনবো কি বলছেন। এখন আমি কি করব? ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না কেন? বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায় আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোর করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। আক্তার আলী, আর্যিকর দুর্নীতি কাণ্ডে সিবিআই আক্তার আলীকে গতকালই গ্রেপ্তারের কথা বলেছিল, কিন্তু আক্তার আলী আত্মসমর্পণ করতে এসেছিলেন, আত্মসমর্পণ করতে পারলেন না। কেন পারলেন না আক্তার আলী আত্মসমর্পণ করতে? আর্যিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সিবিআই। এরপরেই তাকে গ্রেপ্তার করা নিয়ে আইনি পরামর্শ শুরু করে, কিন্তু আজ আত্মসমর্পণ করতে এসেও আক্তার আলী আইনজীবীর অনুপস্থিতিতে আত্মসমর্পণ করতে পারলেন না। তাহলে এবার কি? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আত্মসমর্পণ করার ইচ্ছে প্রকাশ করে আদালতে এলেন, কিন্তু সঙ্গে এলো না তার আইনজীবী। এমনকি তার আইনজীবীর তরফে সকাল থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে কোনো রকম পুটআপ বা কোনো রকম আবেদন করা হয়নি যে আক্তার আলী আজকে আত্মসমর্পণ করবেন। কার্যত এই যে প্রক্রিয়া, অর্থাৎ আত্মসমর্পণ করার ক্ষেত্রে যে আদালত জানাতে হয় বা আদালতের কাছে আবেদন রাখতে হয়, এই ধরনের কোনো প্রক্রিয়া আক্তার আলীর তরফে তার আইনজীবী করেননি। এই কারণে আত্মসমর্পণ তিনি চাইছেন, যে তিনি বলছেন আত্মসমর্পণ করার উদ্দেশ্য নিয়ে তিনি এসছেন, কিন্তু তিনি আত্মসমর্পণ করতে পারলেন না। তিনি সোমবার আবার আদালতের দ্বারস্থ হবেন, এমনটাই তার বক্তব্য। অন্যদিকে গতকালই এই আলিপুর সিবিআই স্পেশাল কোর্টের তরফে তার বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং আজকে সকালে তিনি হাসপাতাল থেকে ছুটি নিলেন এবং সরাসরি পৌঁছে গেলেন আদালতে। কিন্তু আদালতের কাছে যে আইনি প্রক্রিয়া মেনে যে পুটআপ বা আবেদন করতে হয়, সেই বিষয়গুলো তিনি করলেন না। তিনি এলেন আদালতে,
কিছু প্রায় 1 ঘন্টা মতো আদালতে থাকলেন, তারপর তিনি আবার ফিরে গেলেন এবং এই সময়ের মধ্যে তিনি বারবার দাবি করার চেষ্টা করলেন যে তিনি আত্মসমর্পণ করতে চান, তিনি আইন মানতে চান, তিনি যেহেতু আদালতের নির্দেশে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন, কিন্তু সঙ্গে তার আইনজীবী এলো না। এমনকি আইনজীবী সকাল যখন কোর্ট আদালত গেলে তখন তার আইনজীবী তরফে কোনো আবেদন করা হলো না। কার্যত ধন্যবাদ। এই